সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য সহ বেশ কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদের ভয়ঙ্কর মুখোশ আজকে খুলে দিব। তারা যে কত বড় আওয়ামী লীগের দালাল, কত বড় রয়ের এজেন্ট এবং দেশের জন্য যে তারা মারাত্মক ক্ষতিকারক এবং টাকার বিনিময়ে এরা অনলাইনে গুজব ছড়ায়, সেগুলো আজকে ভিডিও সহকারে তথ্য প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাই দিব। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, মুশফিক ফজল আনসারী, নায়েব আলী, জুলকার নায়েন সায়ের, এদের অপরাধগুলো কি কি আপনারা একটু কমেন্ট করে তালিকা করে আমাকে একটু দিবেন। আমি পরবর্তী কন্টেন্টে সেগুলো উল্লেখ কইরা আরেকটা কন্টেন্ট তৈরি করব। সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য এরা আলোচিত ব্যক্তি, তাই আলোচিত ব্যক্তিদের আলোচনা একটু পরে করি। আগে জুলকার নায়েন সায়েরকে দিয়ে শুরু করি। জুলকার নায়েন সায়ের আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক। আওয়ামী লীগের সময় তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছিলেন আল জাজিরাতে, উই আর দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। সেই সময় শেখ হাসিনা এবং এই সেনাপ্রধান জেনারেল আজিজের পরিবারকে নিয়ে বৃহৎ একটা অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন। সেই অনুসন্ধানী প্রতিবেদন করার পরে আওয়ামী লীগের গদি নড়বড় হয়ে গেছিল, আওয়ামী লীগের পশ্চাৎ দেশে আগুন ধরে গেছিল। জুলকার নায়েন সায়ের কত টাকা খাইয়া এই নিউজ করেছে বলেন তো? আপনাদের কাছে প্রশ্ন করতেছি, কত টাকা খাইয়া এই নিউজটা করেছে? জুলকার নায়েন সায়ের চাইলেই আওয়ামী লীগের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলার নিতে পারতো না এই নিউজটা না করার কথা বলে? আপনারা চিন্তা করেন পারতো কি না? শুধু এতটুকু জুলকার নায়েন সায়ের উদাহরণ দিলাম। জুলকার নায়েন সায়ের কি এই নিউজটা করে দেশের ক্ষতি করছে নাকি ভালো করছে সেটাও বলবেন। এরপরে আসেন মুশফিক ফজল আনসারী। তিনি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে আওয়ামী লীগের যেই দুঃশাসন, এই দুঃশাসন নিয়ে আমেরিকার স্ট্যান্ড কি, এই কথাগুলো, এই প্রশ্নগুলো প্রতিনিয়ত তিনি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে তুলে ধরতেন। তিনি কি দেশের ক্ষতি করেছেন? তিনি কি চাইলে আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা খেতে পারতেন না নিজের মুখ বন্ধ রাখার জন্য? তিনি কি খেয়েছেন? তিনি কি দেশের ক্ষতি করেছেন? প্রশ্ন আপনাদের কাছে। এরপরে কনক সারোয়ার। কনক সারোয়ার কেন বাংলাদেশ থেকে বিদেশে চলে গেলেন, পালিয়ে গেলেন? মানে কি করেছিল? বাংলাদেশে তার অপরাধ কি? ডাকাতি করেছিল, চুরি করেছিল, কি করেছিল, কেন চলে গেলেন? শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নিউজ করার জন্য তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। তাকে না পেয়ে তার বোনকে 6 মাস কারাগারে ভরে রেখেছিল আওয়ামী লীগ। কনক সারোয়ার পারতেন না মুখ বন্ধ রাখতে, আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিতে? নিয়েছিল? নেই। ঠিক নায়েব আলী, তিনিও আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছে। আওয়ামী লীগের সময় তিনি দেশে আসতে পারেন নাই, তার মানে বাসায় ডিজিএফআই পুলিশ প্রতিনিয়ত গিয়েছে। আমি যাদের কথা বলতেছি সবার বাসায় গিয়েছে, সবার উপরে আওয়ামী লীগের আক্রোশ ছিল। এখন আসি সাংবাদিক ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কথা বলি। সাংবাদিক ইলিয়াস বাংলাদেশ থেকে কেন গেলেন? আওয়ামী লীগের যে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগের সময় দিনের ভোট রাতে হয়েছিল, এগুলো নিয়ে সাংবাদিক ইলিয়াস নিউজ করার জন্য সাংবাদিক ইলিয়াসের বাংলাদেশে থাকা হয় নাই, বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই 5 আগস্টের আগে সাংবাদিক ইলিয়াস যতগুলো নিউজ করেছে আপনারা সেই নিউজগুলো দেখে আসবেন। একটা নিউজ দেশের বিপক্ষে, বিএনপির বিপক্ষে বা জামাতের বিপক্ষে, একটা নিউজ আপনারা আমাকে লিঙ্ক সহকারে দিবেন, একটা নিউজ। সাংবাদিক ইলিয়াসের ওই ভিডিওগুলো দেখে আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভের সৃষ্টি হয় নাই? জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে তারা কেউ কি সাংবাদিক ইলিয়াসের ভিডিও দেখে আন্দোলনে আসে নাই? আওয়ামী লীগের দুর্নীতি কি তারা জানতে পারে নাই? আপনাদের কাছে প্রশ্ন করতেছি, জানতে পারে নাই? সাংবাদিক ইলিয়াস এখন কেন এই আমাদের শত্রু হয়ে উঠলো? এটাও বলতেছি কেন, মানে কেন প্রশ্নের উত্তর আপনাদেরকে দিচ্ছি। সাংবাদিক ইলিয়াসের, পিনাকি ভট্টাচার্যের, কনক সারোয়ারের বা যাদের নাম বললাম, এদের শত্রু হওয়ার কথা আওয়ামী লীগ, এদের শত্রু হওয়ার কথা ভারত। আমাদের শত্রু তো তারা হওয়ার কথা নয়। তাদের সাথে আমাদের রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে। সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য বা যেগুলো যাদের কথা বললাম, মুশফিক ফজল আনসারী, কনক সারোয়ার,
এবং জুলকারনাইন সায়ের এদের সাথে আমাদের শত্রুতা মানে হওয়ার কথা না। আমরা ওই সময় এক ছিলাম, বা এরা সবাই, আমি ছিলাম না, এরা সবাই কিন্তু এক ছিল। এদের উদ্দেশ্য ছিল কি? আওয়ামী লীগের দুঃশাসন জনগণের কাছে তুলে ধরা। এখন কেন হচ্ছে তারা এই আপনাদের বিরোধী হলো, কেন তারা আপনাদেরকে গালি দিচ্ছেন? তাদের সব কর্মকাণ্ড আমি মানে গ্রহণ করি না। বাংলাদেশে অনেক জায়গায় মব সৃষ্টি হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের উস্কানিতেই হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টারেও মব সৃষ্টি হয়েছে, তাদের উস্কানিতে হয়েছে। এগুলো আমি অ্যাকসেপ্ট করি না, এগুলোর তীব্র বিরোধিতা করি এবং নিন্দা জানাই। এটা সত্য কথা, যদি তাদের কারণে এটা হয়ে থাকে। এছাড়াও সাংবাদিক ইলিয়াস 5 আগস্টের পরে সেনাবাহিনীকে নিয়েও কথা বলেছে, যেগুলো বলা উচিত না, এগুলোর বিরোধিতা করি, এগুলোর মতো বিরোধিতা করি, শত্রু হিসাবে নয়। এগুলো বলা তার উচিত নয়, সেই হিসাবে আমরা বলতে পারি। কিন্তু সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার থেকে শুরু করে জুলকারনাইন সায়ের, মুশফিক ফজল আনসারী 5 আগস্টের আগে শেখ হাসিনার দুঃশাসনের সময় তাদের ভূমিকা এবং অবদান আপনারা কি ভুলে যাবেন? আপনারা তাদের ভিডিওগুলো আবার দেখেন, অনুরোধ করলাম আবার দেখেন। আমি এদের কিন্তু কড়া সমালোচক, আমার অনেক ভিডিও দেখবেন। আমি একবারে তীব্রভাবে এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে আক্রমণ করেছি, আমার অনেক ভিডিওতে দেখবেন। তবে সেটা হচ্ছে রাজনৈতিক বিরোধিতা। প্রত্যেকটা ব্যক্তিরই ব্যক্তি স্বাধীনতা আছে রাজনীতি করার। তারা হয়তো 5 আগস্টের পরে, শেখ হাসিনা চলে যাওয়ার পর একটা রাজনৈতিক দলের পক্ষ নিতেই পারে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। তার জামাতে গেছে বা জামাতকে সাপোর্ট করে, জুলকারনাইন সায়ের ভাই মোটামুটি বিএনপিকে সাপোর্ট করে, মুশফিক ফজল আনসারী অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রদূত হয়েছে। এগুলো নিয়ে আমাদের রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, আমরা রাজনৈতিক সমালোচনা করতে পারি, কিন্তু তাদেরকে শত্রু মনে করে তাদেরকে অ্যাটাক করা, তাদেরকে দেশদ্রোহী বলা, তাদেরকে আওয়ামী লীগের দালাল বলা, রয়ের এজেন্ট বলা কতটা গ্রহণযোগ্য আপনারা বলেন? আমি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের বিষয়ে বলি, আপনারা একটা তথ্য প্রমাণ সহকারে দেন যে অমুক জায়গা থেকে টাকা নিয়ে সাংবাদিক ইলিয়াস তার পক্ষে নিউজ করেছে বা পিনাকি ভট্টাচার্য করেছে। এই তথ্য প্রমাণ কি আপনারা দিতে পেরেছেন? পারেন নাই, আমি জানি না আপনারা পারবেন কিনা, তবে আমার বিশ্বাস মানে অতীত পর্যন্ত পারবেন না। এখন পারবেন কিনা এটা আমি জানি না, বা ভবিষ্যতে পারবেন কিনা আমি জানি না। আপনারা তাদের বিরোধিতা করেন। এই যে আওয়ামী লীগের সময় সাংবাদিক ইলিয়াসের যেগুলো অনুসন্ধান, সেই অনুসন্ধানগুলো মিলিয়ন মিলিয়ন লোকে দেখেছে। এই যে এসপি বাবুলের স্ত্রী হত্যার ঘটনায় যে অনুসন্ধানটা করেছে, একবারে আলোড়ন সৃষ্টি করেছে। আওয়ামী লীগের দোসর, তখনকার এই যে পিবিআই এর প্রধান ছিলেন মনোজ কুমার, তাদের বিরুদ্ধে যেই নিউজগুলো করেছে ভাই অতুলনীয়, সেগুলো আপনারা কিভাবে ভুলে যাচ্ছেন? এই যে আলেম ওলামাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, হত্যা করা হয়েছে, তখন এই কথাগুলো বাংলাদেশ থেকে কে বলতে পেরেছে? সাংবাদিক ইলিয়াস বলেছে, পিনাকি ভট্টাচার্যও বলেছে। ভাই আমি তাদের ভক্ত, তারা কথাবার্তা বলতো তখন আমি তো অ্যাক্টিভিজম করতাম না, তাদের কথাবার্তা শুনেই আমি একটু বলার চেষ্টা করি, এখন পর্যন্ত বলার চেষ্টা করি। এর বিশ্বাস করেন, আমি তাদের কথাবার্তা শুনেই অনুপ্রাণিত হয়ে এখন আমি কথা বলি। এখন তাদের বিরোধিতা করি, তাদের কঠোর বিরোধিতা করি রাজনৈতিক মতাদর্শের প্রেক্ষিতে। তারা বাংলাদেশের শত্রু, রয়ের এজেন্ট, আওয়ামী লীগের এজেন্ট, বা হচ্ছে টাকা খায় নিউজ করে, এই জন্য নয়। তাদের বিরুদ্ধে কোনো রিপোর্ট দিতে পারবেন না, কিন্তু এখন তারা আপনাদের শত্রু হয়ে গেল। কেন শত্রু হলো? ধরেন একজন চাঁদাবাজি করেছে, এই যে এনসিপির অনেকের শত্রু এখন হয়ে গেছে তারা। কেন? এনসিপির ভিতরে অনেকে চাঁদাবাজি করছে, সেই কথাগুলো সাংবাদিক ইলিয়াস বলে দেয়। বিএনপির মধ্যে কেউ কেউ চাঁদাবাজি করে, সেটা সাংবাদিক ইলিয়াস বলে দেয়। আবার এই জামাতের কেউ কেউ চাঁদাবাজি করে, সেটাও সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য বলে দেয়। এই জন্য শত্রু। শত্রু হওয়ার অন্য কোনো কারণ নাই, এই জন্য শত্রু। আচ্ছা, এই যে গতকাল একটা ঘটনা ঘটছে কেরানীগঞ্জে, তেঘুরিয়া ইউনিয়নে, সেখানে বিএনপির এক পক্ষ চাঁদাবাজি করতেছে, আরেক পক্ষ সেটা বাধা দিচ্ছে, এই নিয়ে মারামারি হয়েছে। এই যে সেখানকার নিপুণ রয় চৌধুরী, তার সমর্থকেরা চাঁদাবাজি করতে দিবে না, কিন্তু বিএনপির এক নেতা চাঁদাবাজি করবে, এইটা নিয়ে সেখানে মারামারি হয়েছে। এখন আমি যদি বিএনপির ওই নেতাকে চাঁদাবাজ বলি, তাহলে আপনারা কি আমাকে বিএনপি বিরোধী বলবেন? বলবেন না। ভাই রাজনৈতিক আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু এখন আমি যেভাবে অনলাইনে দেখি সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্যকে গালি দেওয়া, মানে কটাক্ষ করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, এটা কিন্তু উচিত নয়। এই যে ব্যক্তিগত আক্রমণ করা, 3 ইঞ্চি বলা, তারপরে আরেকজনকে প্রতিপালক বলা, এগুলো তো ব্যক্তিগত আক্রমণ। এগুলো কেন হচ্ছে?
আওয়ামী লীগের সময় তো আপনারা সবাই এক ছিলেন। আপনাদের কেউ স্বীকার করুক বা না করুক, আপনাদের অশেষ অবদান রয়েছে জুলাই আগস্ট আন্দোলনে। জুলাই আগস্ট আন্দোলন যখন শুরু হয়েছে, সাংবাদিক ইলিয়াস লাইভে এসে, পিনাকি ভট্টাচার্য লাইভে এসে, জুলকার নাইন, সায়ের, যারা সবাই মানুষকে উৎসাহিত করেছে রাস্তায় নামার জন্য, তাদের অবদান রয়েছে। রাজপথের লড়াকু সৈনিক যারা সামনে ছিল, তাদের অবদান তো অপরিসীম, কিন্তু তারাও মানুষজনকে রাস্তায় নামতে উৎসাহিত করেছে। তাদের অতীতের ভিডিওগুলো দেখে আওয়ামী লীগের প্রতি মানুষের একটা রাগের সৃষ্টি হয়েছে। এ অবদানকে ভুলে যাওয়া উচিত নয়, আমি মনে করি উচিত নয়। রাজনৈতিক বিরোধিতা বলেন, আপনারা রাজনৈতিক বিরোধিতা করেন, একজন একটা দল করতে পারে, একটা দলকে সাপোর্ট করতে পারে, সেগুলো করেন, সমস্যা নাই। কিন্তু ব্যক্তিগত আক্রমণ কইরা তাকে কটাক্ষ ভাষায়, মানে ওই যে গালিগালাজ করে আওয়ামী লীগের দালাল বলা, রয়ের এজেন্ট বলা, এগুলো বলা কতটা সমীচীন আমি আসলে সেটা গ্রহণ করতে পারি না। যদি মিথ্যা কোনো তথ্য দিয়ে থাকে, মিথ্যা কোনো নিউজ করে থাকে, তাহলে সেটার সেইভাবে তার মানে প্রোটেকশন দেওয়া হোক। কিন্তু তাদের অবদানগুলো ভুলে যায়েন না। তাদের শত্রু আওয়ামী লীগ এবং হচ্ছে ভারত। তারা আমাদের শত্রু নয়, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। বিষয়টা ক্লিয়ার করে বুঝাতে পেরেছি? তাদের শত্রু আওয়ামী লীগ, ভারত। এই পিনাকি ভট্টাচার্য, জুলকার নাইন, সায়ের, তারপরে সাংবাদিক ইলিয়াস, মুশফিক ফজল আনসারী থেকে শুরু করে কনক সারোয়ার, যাদের নাম বললাম, এরা কিন্তু আওয়ামী লীগের শত্রু, ভারতের শত্রু, কিন্তু আমাদের শত্রু নয়, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। যদি আমি রাজনীতি করি, তাহলে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তারা সামনে আসবে। কিন্তু তাদের অবদান ভুলে গিয়ে তাদেরকে কটাক্ষ করা উচিত বলে আমি মনে করি না। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি আমার মতামতটা, ব্যক্তিগত মতামত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তবে তারা বাংলাদেশে কিছুটা উস্কানি দিয়েছে বলে যে অভিযোগগুলো আছে, এগুলো যদি সত্য হয়, তাহলে তাদের কর্মকাণ্ডে আমি নিন্দা জানাই। এটা উচিত নয়। কিন্তু তাদের অতীত ইতিহাস আমাদেরকে উৎসাহিত করেছে, আমাদেরকে রাজপথে নামতে সহায়তা করেছে। তাদের কথাবার্তা শুনে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার মানুষ রাজপথে নামছে, এটা সত্যি কথা। এটা স্বীকারও করেছে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন যে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, তারা মানুষকে কি ঐক্যবদ্ধ করতে পেরেছিল? তিনি বলেছেন হ্যাঁ, পেরেছিল। কিন্তু পরবর্তী কর্মকাণ্ড, এগুলো রাজনৈতিক হিসাবে, রাজনৈতিক বিরোধী পক্ষ হিসেবে আমরা আলোচনা সমালোচনা করতে পারি, কিন্তু শত্রু বানাতে পারি না। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।